আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে, আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হন আর আপনার যদি 12 ডিজিটের যদি টিন নাম্বার অর্থাৎ ট্যাক্স আইডেন্টিটি নাম্বার থাকে, তাহলে আপনি ঘরে বসে কিভাবে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করতে পারবেন আপনার আয় বছর শেষে, তারই পুরো কৌশল বা প্রক্রিয়াটি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নেই কিভাবে আপনি একজন বেসরকারি চাকরিজীবী হলে আপনার 12 ডিজিটের যদি ট্যাক্স আইডেন্টিটি নাম্বার থাকে, তাহলে আপনি ঘরে বসে বিনা পয়সায় কিভাবে ই রিটার্ন দাখিল করতে পারবেন। প্রথমে এই প্রক্রিয়াটার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। শুধুমাত্র কি গুগল ক্রোম ব্রাউজারে না, আপনি মজিলা ফায়ারফক্সের মাধ্যমে করতে পারেন। যে ধরনের ব্রাউজারগুলো আছে, যত ব্রাউজার আছে আপনি তার মধ্যে যে কোনো একটি যেটি আপনি ব্যবহার করেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তো গুগল ক্রোম ব্রাউজার আপনি ওপেন করার পরে আপনার কম্পিউটার থেকে প্রথমে আপনি সার্চ বারে লিখবেন ই রিটার্ন। ই রিটার্ন লেখার পরে আপনি দেখতে পাবেন যে ই রিটার্ন নামে অনেকগুলা নিচে আসবে। তার মধ্যে প্রথমটা দেখেন ই রিটার্ন, ই রিটার্ন অফিস, ই রিটার্ন লেজার, এই ধরনের একটা আছে। সেখান থেকে আপনি ই রিটার্ন যে অ্যাড্রেসটা পাবেন সেখানে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করলে আপনার কম্পিউটারে ব্রাউজারে দেখেন এই যে ই টিন, ই রিটার্ন, রিটার্ন ভেরিফাই পিএসআর, ই রিটার্ন লেজার, ই ট্যাক্স পেমেন্ট, ই টিডিএস, ই ট্যাক্স সার্ভিস, এই ধরনের একটা পেজ আপনার সামনে আসবে। দেখেন এখানে আমি দুটো জায়গায় গোল দিয়ে রেখেছি। একটা হচ্ছে কমলা কালারের গোল যেটা ই টিন লেখা আছে, আরেকটা হচ্ছে লাল রঙের গোল যেটা হচ্ছে ই রিটার্ন লেখা আছে। আমরা আজকে যেখান থেকে কাজটা শুরু করবো এটা মূলত ই রিটার্ন, অর্থাৎ এই যে লাল রঙের যে গোলটা দেওয়া আছে ই রিটার্ন, এখান থেকে আমরা আমাদের কাজটা শুরু করব। কিন্তু ই টিনে গোল দেওয়া আছে এই কারণে, আমি আগেই কিন্তু বলে নিয়েছি যে 12 ডিজিটের যদি আপনার ট্যাক্স আইডেন্টিটি নাম্বার থাকে, তাহলেই কিন্তু আপনি এই ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি ই রিটার্ন দাখিল করতে পারবেন। কিন্তু যদি আপনার 12 ডিজিটের এই ট্যাক্স আইডেন্টিটি নাম্বার না থাকে, তাহলে সেটা যদি আপনি পেতে চান বা সেটার জন্য যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনাকে এই যে কমলা কালার দিয়ে গোল করা যে ই টিন, এখান থেকে প্রবেশ করতে হবে। যেহেতু আমি যার ট্যাক্স রিটার্নটি আজকে দেখাবো, ই রিটার্নটি আজকে দেখাবো, তার এই ই টিন নাম্বার আছে, 12 ডিজিটের ই টিন নাম্বার আছে। এই কারণে আমি এই যে ই রিটার্ন যেখানে আছে লাল কালি দিয়ে গোল করা, এই ই রিটার্ন অংশে আমি ট্যাপ করব। আপনারাও যদি আপনাদের 12 ডিজিটের টিন নাম্বার থাকে, তাহলে আপনারা এই যে ই টিন যে অংশটা, সরি ই রিটার্ন যে অংশটা, এই অংশটায় আপনারা ট্যাপ করবেন, ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে লগ ইন পেজে নিয়ে আসবে। দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম টু সাইন, এরকম পেজে নিয়ে আসবে। এখন আমার কথা হচ্ছে, যদি ই রিটার্নে আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার ট্যাক্স রেজিস্ট্রেশন যে টিন নাম্বারটা আছে, এটা দিয়ে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে নিচে রেজিস্ট্রেশন অংশে যেতে হবে। দেখেন দুইটা পার্ট, কিন্তু প্রথম যে পার্টটাই দেখালাম ওইটা হচ্ছে ই টিন। যদি আপনার ই টিন নাই থাকে, তাহলে আপনাকে ই টিন দিয়ে প্রবেশ করতে হবে। প্রথমে আপনাকে ই টিন নাম্বারটা পেতে হবে। এবার আপনি মনে করেন আপনি ই টিন নাম্বার আপনার আছে, তাহলে আপনি ঢুকলেন হচ্ছে ই রিটার্ন অংশ থেকে। এবার ই রিটার্ন অংশেও যদি আপনার রেজিস্ট্রেশন না থাকে, তাহলে রেজিস্ট্রেশন অংশ থেকে শুরু করতে হবে, নিচে রেজিস্ট্রেশন। আর যদি মনে করেন আপনার ই রিটার্নে আগে থেকেই আপনি রেজিস্ট্রেশন করা আছে, আমি যেহেতু আপনাদেরকে ই রিটার্ন দাখিল করাটা দেখাবো, সেজন্য আমি আজকে আর রেজিস্ট্রেশন করাটা দেখাচ্ছি না। যেহেতু আপনার রেজিস্ট্রেশন করা আছে, আপনার 12 ডিজিটের টিন নাম্বার আছে, এই জন্য আপনি দেখেন সাইন আপের ওই যে উপরে যে অংশটা আপনার দেখেন এখানে লেখা আছে যে ইন্টার ইয়োর টিন, অর্থাৎ আপনার ট্যাক্স আইডেন্টিটি নাম্বারটি এখানে প্রবেশ করুন। তাহলে আপনি আপনার 12 ডিজিটের ট্যাক্স আইডেন্টিটি নাম্বারটি লিখবেন। এরপরে দেখেন আপনার পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যে পিনকোড বা পাসওয়ার্ড আছে এটা দেবেন। নিচে ক্যাপসা, এখানে দেখেন একটা ভেরিফিকেশন ক্যাপসা কোড আছে, এইটা দেবেন। দেওয়ার পরে আপনি সাইন ইন করবেন। সাইন ইন করলে দেখেন এই যে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, যে বাম দিকে থাকবে হচ্ছে আপনার হোম, তারপর হচ্ছে সাবমিশন,
তারপর হচ্ছে রেগুলার ই রিটার্ন, তারপরে আছে হচ্ছে আপনার সিঙ্গেল পেজ রিটার্ন, এরপরে আছে হচ্ছে ট্যাক্স রেকর্ড। এই যে ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন, ঠিক আছে। আর ডান দিকে কর্নারে আপনার এনআইডি কার্ডে যে ছবিটি থাকবে, জাতীয় পরিচয়পত্রের যে ছবিটি থাকবে এবং যে নামটি লেখা থাকবে, সেই নামটি উপরে ডান দিকে কোনায় এই যে গোল করা এই অংশে শো করতে থাকবে। তাহলে আপনি ই রিটার্নে কিন্তু প্রবেশ করলেন। এইবার আপনি কোথায় ট্যাপ করবেন দেখেন, আপনি বাম দিকে সাবমিশনের জন্য, অর্থাৎ আপনি ই রিটার্ন যেহেতু সাবমিশন করবেন অনলাইনে, সেহেতু আপনি সাবমিশন অংশ থেকে আছে রেগুলার ই রিটার্ন আর হচ্ছে সিঙ্গেল পেজ রিটার্ন। তো যেহেতু আপনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরিজীবী এবং আপনার জিরো রিটার্ন আপনি দাখিল করবেন, আপনি জানেন যে আপনার যে আয় সেটি ট্যাক্স প্রদেয় হবে না, অর্থাৎ ট্যাক্স প্রদান সমতুল্য হবে না। তাহলে আপনি কি ক্লিক করবেন দেখেন, সিঙ্গেল পেজ রিটার্ন, এখানে আপনি ক্লিক করবেন সিঙ্গেল পেজ রিটার্ন। যখনই আপনি সিঙ্গেল পেজ রিটার্ন আপনি ক্লিক করবেন, তখন আপনার উপরে এই যে ট্যাবটা ওপেন হবে, এখানে লেখা থাকবে এক পাতায় রিটার্ন পূরণের শর্তাবলী, টিক চিহ্ন দিন। এক পাতা রিটার্ন পূরণের শর্তাবলী, টিক চিহ্ন দিন। তো এখানে দেখেন কি লেখা আছে, এক পাতার রিটার্ন পূরণের শর্তাবলী, টিক চিহ্ন দিন। এখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, টিক চিহ্ন দেওয়ার দরকার নাই এবং সাবমিট করার দরকার নেই, জাস্ট আমি এমনি দেখানোর জন্য দিয়েছি যে আপনি এক পাতার রিটার্ন পূরণের জন্য আপনাকে কি কি শর্তে আপনাকে থাকতে হবে, অর্থাৎ আপনি জিরো রিটার্ন দাখিল করতে কি কি শর্ত থাকতে হবে দেখেন। করযোগ্য আয় অনূর্ধ্ব 5 লক্ষ টাকা। আপনার যদি আয় 5 লক্ষ টাকার নিচে যদি হয়, সেক্ষেত্রে মোট পরিসম্পদ, অর্থাৎ আপনার মোট পরিসম্পদ যদি 50 লক্ষ টাকার নিচে থাকে, আপনি যদি গণকর্মচারী না হন, আপনি যদি মোটরযানের মালিক না হন, আপনি সিটি কর্পোরেশন এলাকায় যদি গৃহ সম্পত্তির মালিক নন, আপনার বিদেশে পরিসম্পদ আছে এরকম সম্পদের আপনি মালিক নন, অথবা কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক নন, এরকম হইলেই আপনি শুধু সিঙ্গেল পেজের যে রিটার্নটি আছে এটা দাখিল করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু বেসরকারি চাকুরিজীবী, আপনি যেহেতু শূন্য রিটার্ন দাখিল করবেন, সেহেতু আপনি এক পাতার এই যে রিটার্নটি এটি দাখিল করবেন না, আপনি ডিটেলসই দেবেন, আপনি পুরো ডিটেলসই দেবেন। এই জন্য আপনি এই যে টিকগুলোও দেবেন না এবং নিচে সাবমিট, এটাতে সাবমিটও করবেন না। দেখেন ক্রস দেওয়া আছে, আপনি এই যে নিচে এই যে উপরে যে আপনার ক্রস চিহ্নটা দেওয়া আছে উপরে, দেখেন আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, এই ক্রস যেটা আছে এই ক্রসে ক্লিক করবেন, এই টিকগুলো দেবেন না, এই ক্রসে আপনি হচ্ছে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই যে এরকম একটি, অর্থাৎ রেগুলার ই রিটার্ন, রেগুলার ই রিটার্ন দাখিলের এই যে পুরো কৌশলটা, এই কৌশলটা আপনার সামনে আসবে। তো যখন আসবে তখন দেখেন এখানে কি কি আছে। প্রথমে আছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশনের প্রথমে যেটা দেওয়া আছে রিটার্ন স্কিম, আপনি কার জন্য রিটার্নটা আপনি দেবেন, ঠিক আছে, সেলফ, আপনার নিজের জন্য, তাহলে এখানে সেলফ সিলেক্ট করবেন। অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটা কত, 2024-25, অর্থাৎ কর বর্ষ এবং আয় বর্ষ দুটো কিন্তু ভিন্ন, আয় বর্ষ এবং কর বর্ষ, এটা আপনাকে বুঝতে হবে। আজকে কত তারিখ, আজকে হচ্ছে আপনার 26শে সেপ্টেম্বর। তো এখন 26শে সেপ্টেম্বরের কারণে আপনি যে আয় বর্ষটা আপনি হিসাব করবেন সেটা হচ্ছে 1 জুলাই 2023 থেকে 30শে জুন 2024। 2023 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে 2024 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত এটা হবে হচ্ছে আপনার ইনকাম ইয়ার, অর্থাৎ আয় বর্ষ। আর অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কর বর্ষটা হবে হচ্ছে 24-25। এটা এখানে বাই ডিফল্ট থাকবে, আপনাকে দুশ্চিন্তা করার কিছু নাই। এই করটি আপনি রিটার্নটা দাখিল করতে পারবেন 30শে নভেম্বর পর্যন্ত, জরিমানা ছাড়া বা কোনো ঝামেলা ছাড়া। আচ্ছা, এরপরে দেখেন any taxable income in the above mentioned income year, অর্থাৎ উপরোক্ত যে আয় বর্ষটি আপনাকে মেনশন করা হয়েছে এখানে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। ট্যাক্সেবল ইনকাম অবশ্যই তো নাই, ট্যাক্সেবল ইনকাম নাই বিধায় তো আপনি জিরো রিটার্ন দাখিল করতে আসছেন। তারপরেও আপনাকে এখানে ইয়েস দিতে হবে, এই কারণে যে আপনি যেহেতু সরকারের কাছে বা আপনি আপনার কর্তৃপক্ষ যারা আয় মানে কর কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনি আপনার আয় এবং খরচের বিবরণ এবং আপনার সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ দিতে চাচ্ছেন, সেই হিসেবে আপনি এখানে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ
মেনশন ইনকাম ইয়ার, অর্থাৎ উপরে উল্লেখিত আপনার যে আয় বর্ষটি আছে এই আয় বর্ষে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, আপনাকে ইয়েস আপনি ক্লিক করবেন। অ্যানি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম ফ্রম ট্যাক্স, এটা আপনি দেবেন হচ্ছে নো। আপনি রেসিডেন্ট স্ট্যাটাস কি দেবেন, আপনি আবাসিক নাকি আপনি অনাবাসিক, এক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন হচ্ছে আবাসিক। ঠিক আছে, আপনি আবাসিক সিলেক্ট করবেন। এইবার দেখেন ডান দিকে হেড অফ ইনকাম, আপনার কোন কোন হেড থেকে ইনকাম হইতে পারে। এখানে দেখেন কি কি হেড আছে। এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কর্মচারী বা চাকরিজীবী, সেখান থেকে আপনার ইনকাম হয়। ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। যেহেতু আমি আগেই কিন্তু বলছি আপনি বেসরকারি চাকরিজীবী, আপনি শুধু ওই বেসরকারি ফার্মে চাকরি করা বাবদ আপনি যে টাকাটা বেতন পান মাস শেষে, সেখান থেকে আপনার যে ইনকাম হয় তার উপরেই বেস করে কিন্তু আপনি এই যে যে রিটার্নটা আপনি দাখিল করছেন। তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে বা টিক দেবেন হচ্ছে, ক্লিক দেবেন হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটাই টিক দেবেন। এরপরে অ্যানি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্স, আপনার নিচের যে সোর্সগুলো আছে এখান থেকে কোনো ইনকাম আছে কিনা, দেখেন কি কি আছে। অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, একটা ফার্মের অংশীদার হিসেবে। অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে থেকে কোনো জায়গা থেকে ইনকাম আছে কিনা। ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন, অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার নাবালক সন্তানের থেকে আপনার কোনো ইনকাম আছে কিনা। যেহেতু নাই সেহেতু আপনি এগুলোতে কোনো কিছুতে টিক না দিয়ে একদম ডান দিকে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউ আছে, এই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে দেখেন দ্বিতীয় পেজটি আসবে। দ্বিতীয় পেজটিতে কি আসছে, উপরে দেখেন এডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্যাবলী। এখানে প্রথমে কি আছে, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, অর্থাৎ আপনি যে ইনকামটা করছেন এমপ্লয়মেন্ট থেকে অর্থাৎ চাকরি থেকে, এটা কোন লোকেশন থেকে করেন। দেখেন আমি লাল কালি দিয়ে এই যে গোল দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি। ড্রপ ডাউন কিতে ক্লিক করবেন, এই যে ডান দিকে কর্নারে দেখেন ড্রপ ডাউন কিতে ক্লিক করবেন। এখানে ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, আদার এরিয়াস, এই জিনিসগুলো এখানে আছে। যেহেতু আমি যার ট্যাক্স রিটার্নটি দাখিল করছি তিনি ঢাকা নর্থ সাউথ বা চিটাগাংয়ে না, তিনি আদার সিটি কর্পোরেশনে আছেন, এই জন্য আমি এখানে আদার সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম। তারপরে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্ট, অর্থাৎ আপনি আপনার বিভিন্ন ইনভেস্টমেন্ট থাকতে পারে, বিমা কোম্পানিতে আপনার প্রিমিয়াম দেওয়া থাকতে পারে বা আপনার সিকিউরিটিজ ক্রয় করা থাকতে পারে, বিভিন্ন ইনভেস্টমেন্ট থাকতে পারে। এই ইনভেস্টমেন্টের উপরে আপনি রিবেট ক্লেম করেন কিনা, আপনি এটা দেবেন হচ্ছে নো, দরকার নেই। তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার কিনা, এটাও আপনি দেবেন নো। যেহেতু আপনি জিরো রিটার্ন দাখিল করতে যাচ্ছেন একজন বেসরকারি চাকরিজীবী হিসেবে, সেহেতু আপনার এই সাইটগুলোতে ইনকাম থাকতে পারে না বা থাকা উচিত না, থাকলে আর আপনি কিন্তু জিরো রিটার্নে যাইতে পারবেন না সেই ক্ষেত্রে। আচ্ছা, কি দেওয়া আছে দেখেন, আইটি 10B রিকোয়ারমেন্টস, অর্থাৎ আইটি 10B রিকোয়ারমেন্টস যে জিনিসগুলো আছে দেখেন, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, আপনার মোট সম্পত্তি 50 লাখের উপরে কিনা, আপনি নো দেবেন। ওন মোটর কার, আপনার নিজের মোটর গাড়ি আছে কিনা, নো দেবেন। ওন অফশোর প্রপার্টি, আপনার অফশোর প্রপার্টি আছে কিনা, নো দেবেন। হ্যাভ হাউস প্রপার্টি ইন অ্যানি সিটি কর্পোরেশন, কোনো সিটি কর্পোরেশনে আপনার হাউস প্রপার্টি আছে কিনা, বাড়ি ঘর আছে কিনা, আপনি নো দেবেন। আর আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ আপনি এই যে উপরের যে বিষয়গুলোতে আপনি নো দিয়ে আসছেন, এতে বলছে আইটি 10B মানে আপনার যে ডিটেলস, এই ডিটেলসটা উল্লেখ করা আপনার ম্যান্ডেটরি না, তারপরেও কি আপনি চান যে আপনি উল্লেখ করবেন, আপনি এই ক্ষেত্রে ইয়েস দেবেন। হ্যাঁ, আপনি চান যে আপনার এই ডিটেলস অর্থাৎ আপনার আয় ব্যয় এবং হচ্ছে আপনার হাতে নগদের পরিমাণ, আপনার কাছে জমা থাকা কোনো স্বর্ণ, এগুলো সব ডিটেলস আপনি এবং আপনার বছরে কত খরচ, এই সব ডিটেলস আপনি কর কর্তৃপক্ষকে জানাতে চান, বাংলাদেশ সরকারকে জানাতে চান। সেই হিসেবে আপনি আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি, এটা আপনার জন্য উল্লেখযোগ্য নয়, যেহেতু আপনি উপরে সবগুলোতে নো নো দিয়ে আসছেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য ম্যান্ডেটরি নয়। তারপর আপনি দিতে চান কিনা, আপনি ইয়েস দেবেন। দিয়ে দেখেন ডান দিকে কর্নারে সেভ অ্যান্ড কন্টিনিউ, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এমপ্লয়মেন্ট টাইপ,
আপনি কি ধরনের চাকরি করেন, এই যে ড্রপ ডাউন কিতে ক্লিক করবেন, এখানে আপনার আসবে গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, বিভিন্ন রকম আসবে। আপনি তার মধ্যে থেকে সিলেক্ট করবেন প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, অর্থাৎ আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন অথবা সরকারের পে স্কেল ব্যতীত আপনাকে পে করা হয়, এটা সিলেক্ট করবেন। নেম অফ দ্য এমপ্লয়ার, আপনার যে নিয়োগকর্তা বা আপনার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নামটি দেবেন। ধরেন আপনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে আপনি জব করতে পারেন, অথবা আপনি যে কোনো একটি প্রাইভেট ফার্মের নাম আপনি দিলেন। ডেজিগনেশনটা আপনি দিবেন, আপনি কোন পোস্টে আছেন। ধরেন আপনি ম্যানেজার পোস্টে আছেন, এখানে লিখলেন ম্যানেজার। এবার আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা, ওই প্রতিষ্ঠানের আপনি শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা সেটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি না, এটা শেয়ার হোল্ডার ডিরেক্টর আপনি সিলেক্ট করবেন না। এরপরে দেখেন পার্টিকুলার্স, অর্থাৎ আপনার আয়ের যে খাতগুলা, এই খাতগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আয়ের যে খাতগুলা, এই খাতগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। সাথে দেখেন ডান পাশে উপরে নন ক্যাশ বেনিফিট, আপনি ওই যে যেখানে চাকরি করেন সেখানে নন ক্যাশ বেনিফিট পান কিনা, অর্থাৎ আপনি বিনে পয়সায় অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিটা পান কিনা, অর্থাৎ আবাসন ব্যবস্থা পান কিনা বা আবাসন ভাড়াটা পান কিনা। অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, অর্থাৎ কম মূল্যে আপনি আবাসন ব্যবস্থা পান কিনা। ভেহিকেল ফ্যাসিলিটি প্রোভাইডেড, আপনাকে যানবাহনের ফ্যাসিলিটি দেয় কিনা। আদার নন ক্যাশ বেনিফিট, অন্য আদার কোনো নন ক্যাশ বেনিফিট দেয় কিনা। যেহেতু দেয় না, সেহেতু এগুলোতে আপনার কোনো কিছুতেই ক্লিক করার দরকার নেই। তাহলে নিচে আমার আয়ের যে খাতগুলা, এই খাতগুলো নিয়ে আমরা এখন পূরণ করব। আয়ের যে খাতগুলো থাকবে, এখানে কি কি থাকতে পারে, ধরেন বেসিক স্যালারি, আপনার মূল বেতন, আপনার হাউস রেন্ট অ্যালাউন্স, বাসা ভাড়া ভাতা, আপনার মেডিকেল অ্যালাউন্স, আপনার চিকিৎসা ভাতা, আপনার কনভেন্স অ্যালাউন্স, আপনার যাতায়াত ভাতা, আপনার ফেস্টিভ বোনাস অর্থাৎ উৎসব ভাতা, এবারেও আপনার এন্টারটেইনমেন্ট, বিভিন্ন রকম আপনাকে ড্রেয়ারনেস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, টিএ ডিএ, অনেক কিছু দিতে পারে। সেগুলো আপনি নিচে প্লাস প্লাস ক্লিক করে অ্যাড করতে পারেন। অত কিছু যদি না থাকে, সাধারণত প্রাইভেট ফার্মগুলো এত কিছু দেয় না। কি দেয়, মূল বেতন থাকে, বাসা ভাড়া ভাতা থাকে, যাতায়াত ভাতা থাকে, চিকিৎসা ভাতা থাকে, আর ফেস্টিভ বোনাস থাকে। এর বাইরে তেমন কিছু থাকে না। তো এই ঘরগুলো পূরণ করতে হলে, যে নিচের বেসিক স্যালারি, তারপর হচ্ছে আপনার হাউস রেন্ট অ্যালাউন্স, এই জিনিসগুলো যদি পূরণ করতে হয়, তাহলে আপনাকে নিজে নিজে আপনার এই বিষয়গুলো হিসাব করে আসতে হবে। আমি যে ব্যক্তির হিসাবটা এখানে করব, এই ভদ্রলোক তার আয় বর্ষে 9 মাস সে একটা বেতন পেয়েছে, আর শেষের 3 মাস অর্থাৎ এপ্রিল মে জুন, আপনার সেশনটা শুরু হয়েছে কিন্তু জুলাই থেকে জুন পর্যন্ত, অর্থাৎ এই বছরের 6 মাস পায়, ওই বছরের 6 মাস পায়, জুলাই থেকে জুন পর্যন্ত। তো জুলাই থেকে মার্চ পর্যন্ত এই 9 মাস পেয়েছে সে মূল বেতন, দেখেন 12,500 টাকা। এই জন্য 9 দিয়ে গুণ করা হয়েছে 12,500। আবার মূল বেতন এই সময় তার ইনক্রিমেন্ট হয়েছিল, অর্থাৎ 12,500 টাকার বেতনটা হয়ে গিয়েছিল তার 14,000 টাকা, এটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে 42,000। তাহলে তার মোট মূল বেতন দাঁড়িয়েছে এই 12 মাসে, দেখেন প্রথম 9 মাসে 1,12,500, আর শেষের 3 মাসে হচ্ছে 42,000, মোট 1,54,500। বাসা ভাড়া ভাতা যেটা প্রথম 9 মাসে 12,500 টাকার উপরে 50%, এখানে 6,250 টাকা দিয়ে 9 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ 9 মাস দিয়ে গুণ করা হয়েছে 56,250 টাকা। আর বাড়তি বেতন 14,000, এটার 50% 7,000, এটাকে 3 মাস দিয়ে গুণ করা হয়েছে 21,000, অর্থাৎ সে 12 মাসে মোট বাসা ভাড়া ভাতা পেয়েছেন 77,250 টাকা। চিকিৎসা ভাতা পেয়েছেন মূল বেতনের 30%, অর্থাৎ প্রথম 9 মাসে পেয়েছেন 12,500-র উপরে 30%, 33,750 টাকা। শেষ 3 মাসে 14,000-এর উপরে 30% পেয়েছেন 12,600 টাকা, যোগ করলে মোট 46,350 টাকা। যাতায়াত ভাতা পেয়েছেন প্রথম 9 মাসে 12,500 টাকার উপরে 20% করে 22,500 টাকা, শেষ 3 মাসে 14,000 টাকার উপরে 20% করে 8,400 টাকা। মোট যাতায়াত ভাতা পেয়েছেন তিনি 30,900 টাকা। উৎসব ভাতা পেয়েছেন, একটি উৎসব পড়েছে তার পুরনো বেতনের স্কেলে, আর দ্বিতীয় উৎসব ভাতাটি পড়েছে হচ্ছে তার ইনক্রিমেন্ট বেতনে।
ইনক্রিমেন্টের পরে। অর্থাৎ এখানে প্রথমটি পড়েছে 12,500 টাকা একটি, মানে মূল বেতনের সমান একটা বোনাস পায়, অর্থাৎ 12,500 টাকা একটি আর 14,000 টাকা একটি। টোটাল উৎসব ভাতা পেয়েছেন হচ্ছে 26,500 টাকা। তাহলে তার মোট আয় কত দাঁড়ায়? মোট আয় হচ্ছে মূল বেতন 1,54,500, বাসা ভাড়া ভাতা পেয়েছেন 77,250, চিকিৎসা ভাতা পেয়েছেন 46,350, যাতায়াত ভাতা পেয়েছেন 30,900, উৎসব ভাতা পেয়েছেন 26,500। মোট যোগ করলে তার ইনকাম, মোট আয় দাঁড়িয়েছে, অর্থাৎ পহেলা জুলাই 2023 থেকে 30শে জুন 2024 পর্যন্ত তার মোট আয় 3,35,500 টাকা। দেখুন এখানে সেই জিনিসগুলোই পূরণ করা হয়েছে। তার বেসিক স্যালারি দেওয়া হয়েছে 1,54,500, হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয়েছে 77,250, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয়েছে হচ্ছে 46,350, কনভেন্স অ্যালাউন্স দেওয়া হচ্ছে 30,900, ফেস্টিভ বোনাস দেওয়া হয়েছে 26,500। আমি বলেছিলাম এর বাইরেও যদি আপনার কোনো ইনকাম থাকে, অর্থাৎ এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স থাকতে পারে, ডিয়ারনেস অ্যালাউন্স থাকতে পারে, আপনার বাচ্চাদের শিক্ষা ভাতা থাকতে পারে, এই ধরনের কিছু থাকলে আপনি অ্যাড মোরে ক্লিক করে এখানে বাড়াই নিতে পারবেন। যেহেতু নাই, আপনি এই বিষয়গুলো পূরণ করলেন। আর এই যে ডান দিকের যে বিষয়গুলো, এগুলো কোনো কিছু ক্লিক হবে না, যেহেতু আপনি অফিস থেকে রেন্ট পাচ্ছেন না, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অর্থাৎ বিনা পয়সায় বাসা পাচ্ছেন না, তারপর হচ্ছে ডিসকাউন্ট মূল্যে আপনি বাসা পাচ্ছেন না, ভেহিকেল ফ্যাসিলিটিও পাচ্ছেন না, আদার নন ক্যাশ বেনিফিটও আপনি পান না। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আর টিক দেওয়ার দরকার নেই, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে গোল দেওয়া আছে, দেখেন এই গোল দেওয়া অংশে আপনি আর কোনো কিছু টিক দেবেন না, দিলে সেভ অ্যান্ড কন্টিনিউতে যখন আপনি সিলেক্ট করবেন, এখানে দেখেন আপনাকে কি বলছে উপরে, IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ। আগেও কিন্তু একবারই কথাটা বলেছিল যে IT10 BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আপনার এই যে খরচের যে ধরনগুলা, অর্থাৎ আপনি অ্যাকোমোডেশন এক্সপেন্স আপনার কত, বাসা ভাড়ায় কত দিতে হয়, খাওয়া দাওয়ায় কত, আপনার ছেলে মেয়ের স্কুলে কত, আপনার যাতায়াত কত, কনভেন্স কত, আপনার চিকিৎসা ভাতা কত, এই বিষয়গুলো যদি আপনি ডিটেলস যদি না দিতে চান, আপনি দেখেন এখানে ইয়েস এর উপরে সিলেক্ট করা আছে আর পাশে নো আছে, আপনি নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করলে দেখেন এই যে নিচে যে ঘরগুলো ওপেন করা আছে, এই ঘরগুলো সব বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র একটা ঘর আসবে, টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স। টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, দেখেন আপনি নো যখনই সিলেক্ট করেছেন, উপরে নোতে ক্লিক করা, একটু আগে যে পেজটা দেখিয়েছি সেটাতে কিন্তু ইয়েস সিলেক্ট করা ছিল, আপনি নো যখনই সিলেক্ট করবেন তখন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স এই একটা ঘরই ওপেন হবে। তাহলে আমি এই যে ব্যক্তিটির হচ্ছে গিয়ে কর দাখিল করছি, রিটার্ন দাখিল করছি, তার পুরো 12 মাসে ইনকাম ছিল কিন্তু 3,35,500 টাকা। আমি যোগ করে দেখিয়েছি। তার মধ্যে থেকে তিনি খরচ করেন পুরো বছরে কোন কোন খাতে কত খরচ করেন এগুলোর দরকার নেই, তিনি মোট খরচ করেন হলো 2,85,500 টাকা। খাওয়া দাওয়া খাত হইতে পারে, আপনার বাসা ভাড়া হইতে পারে, ছেলে মেয়ের স্কুল বেতন হইতে পারে, নিজের চিকিৎসা হইতে পারে, যাতায়াত হইতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে তিনি খরচ করেন 2,85,500 টাকা। কমেন্টের ঘরে কোনো কিছু লেখার দরকার নেই, আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরপরে যে পেজটা আসবে, এই পেজটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস পেজ, অর্থাৎ আপনার সম্পদ এবং দায়ের হিসাব দিতে হবে। আপনার একটি আয় বছরে, একটা সম্পূর্ণ আয় বছরে আপনার অ্যাসেট এবং লাইবিলিটিসের পরিমাণ, অর্থাৎ সম্পদ এবং দায়ের পরিমাণ কি পরিমাণ সেটার হিসাব দিতে হবে। দেখেন অ্যাসেটের ওইখানে ড্রপ ডাউন কি আছে, অ্যাসেটগুলো সব হাইড করা আছে, আপনি অ্যাসেটের ওই ড্রপ ডাউন কিতে ক্লিক করবেন। ড্রপ ডাউন কিতে আপনি ক্লিক করলে আপনার সামনে অ্যাসেটগুলো ওপেন হবে। অ্যাসেটগুলো ওপেন হবে, এখানে কি কি ধরনের অ্যাসেট আছে দেখেন, বিজনেস ক্যাপিটাল আছে, ব্যবসায়িক মূলধন, নন এগ্রিকালচারাল প্রপার্টি অর্থাৎ অকৃষি সম্পদ, এগ্রিকালচারাল প্রপার্টি কৃষি সম্পদ, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মোটর কার, গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেম, ফার্নিচার ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্স আইটেম, আদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, অ্যাসেট আউটসাইড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের বাইরে। দেখেন এই বিষয়গুলো একজন বেসরকারি চাকরিজীবী থাকে না, থাকলে সে জিরো রিটার্ন দাখিল করতে পারবে না, তাকে অবশ্যই তার আয়ের হিসাব অনুযায়ী তাকে কর প্রদান করতে হবে। যেহেতু এই বিষয়গুলো তার নাই, এই বিজনেস ক্যাপিটাল নাই, নন এগ্রিকালচারাল
প্রপার্টি নাই, এগ্রিকালচারাল প্রপার্টি নাই, ফাইন্যান্সিয়াল অ্যাসেট নাই, মোটর কার নাই, এই বিষয়গুলো নাই বিধায় কিন্তু সে জিরো রিটার্ন দাখিল করছে। হ্যাঁ, তবে কিছু কিছু ব্যক্তির কি থাকতে পারে, সোনা থাকতে পারে, গোল্ড থাকতে পারে, তাহলে সে গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস এটাতে সে ক্লিক করবে। ক্লিক করলে নিচে বক্স ওপেন হবে, সেই বক্সে তার সোনা কি পরিমাণ আছে সেটা সে সিলেক্ট করে দিতে পারে। 10 ভরি, 1 ভরি, 5 ভরি, অর্থমূল্য দেওয়ার দরকার নেই, তার কত ভরি আছে এটা সে উল্লেখ করলো এবং সেটা সে কিভাবে পেয়েছে। যেহেতু সে একজন বেসরকারি চাকরিজীবী, তাহলে সে যদি সোনা পেয়েই থাকে বা তার কাছে যদি সোনা থেকেই থাকে, সেটা সে গিফটের মাধ্যমে পাইতে পারে, তাহলে সে ওখানে উল্লেখ করবে গিফট। ঠিক আছে, এখানে আর মূল্য আপনার প্রদান করার দরকার নেই, কারণ বেসরকারি চাকরিজীবী যেহেতু গত বছরে আপনার নগদ টাকা যদি না থাকে তাহলে আপনি সোনা কিনবেন থেকে, যেহেতু আপনার নগদ পরিসম্পদ নাই সেহেতু আপনার সোনাও নাই, হিসাবটা এরকম। আর সোনা যদি থাকে সেটা আপনি গিফট পেয়েছেন, ওখানে গিফট দিয়ে দেবেন। এই বক্সটা ওপেন করলেই আপনি ওখানে 1 ভরি, 2 ভরি, 3 ভরি যা আছে সেটা লিখবেন, কত ভরি এটা লিখবেন, লিখে আপনি ওইখানে একটা ছক থাকবে, ওই ছকে আপনি গিফট লিখে দেবেন। আচ্ছা, একটা বিষয় থাকতে পারে আপনার সম্পদ, সেটা হচ্ছে আপনার 1 বছরে আমি উপার্জন দেখিয়েছিলাম কিন্তু 3,35,500 মোট ইনকাম, আর আপনার খরচ দেখিয়েছি 2,85,500, তাহলে বছর শেষে আপনার হাতে কিছু নগদ টাকা থাকতে পারে। এটার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই ঘরটাতে আপনি ক্লিক করবেন। ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এই ঘরটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এইবার আপনাকে কিন্তু আপনার হাতে কত ক্যাশ ইন হ্যান্ড আছে এই জিনিসটা দেখাতে হবে। কত ক্যাশ ইন হ্যান্ড আছে এটা দেখাতে হবে। এখন কথা হলো, প্রথম বছর যদি আমি আপনাকে এই রিটার্নটা দেখাতাম, আমি যারটা দেখাচ্ছি তারটা আমি দ্বিতীয় বছরে দেখাচ্ছি, কিন্তু যদি প্রথম বছর আপনি দেখাতেন তাহলে আপনি কিভাবে হিসাব করতেন। আপনার মোট আয় ছিল 3,35,500, আমি আগের ঘরে দেখিয়েছি, আর মোট ব্যয় হচ্ছে 2,85,500, তাহলে তার ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ তার হাতে নগদ টাকার পরিমাণ থাকে 50,000 টাকা। জাস্ট এতটুকু দেখালেই হবে। কিন্তু আমি যে ব্যক্তিটা দেখাচ্ছি এই ব্যক্তির গত বছরের রিটার্ন দাখিল করা আছে, এই রিটার্নই দাখিল করা আছে, আপনারও থাকবে, কারণ আপনি যখন দ্বিতীয় বছর দিতে যাবেন তখন তো আপনার প্রথম বছরে ই রিটার্ন দাখিল করা থাকবে। তাহলে আপনার প্রথম বছরে ই রিটার্ন, এই যে ব্যক্তির, এই ব্যক্তির প্রথম বছরে ই রিটার্ন দাখিল করা আছে এবং তার হাতে একটা নগদ সম্পত্তি ছিল, হাতে নগদ টাকার পরিমাণ ছিল। তাহলে যদি দ্বিতীয় বছর বা তার পরবর্তী কোনো বছর হয় তাহলে কিভাবে আপনি করবেন, বিগত বছরের হাতে নগদ, বিগত আয় বছরের হাতে নগদ যোগ চলতি আয় বছরের মোট আয়, তার থেকে আপনাকে বিয়োগ করতে হবে চলতি বছরের মোট ব্যয়। কি করতে হবে, বিগত আয় বছরের হাতে নগদের সাথে যোগ করতে হবে চলতি আয় বছরের মোট আয়, তার থেকে আপনাকে বিয়োগ করতে হবে চলতি আয় বছরের মোট ব্যয়। বিয়োগ করলে দেখেন আপনার এই যে ব্যক্তির আমি রিটার্নটি দাখিল করছি দ্বিতীয় বছর, তার গত বছরে গত আয় বছরে তার হাতে নগদ ছিল হচ্ছে গত আয় বছরে না, গত যখন সে রিটার্ন দাখিল করেছিল তার হাতে নগদ ছিল 33,333 টাকা, আর এই বছর তার মোট আয় হয়েছে হচ্ছে 3,35,500 টাকা। এই যোগ করে তার থেকে এই বছরের যে তার খরচ 2,85,500 টাকা, পুরো বছরের যে খরচ, এটা বিয়োগ করলে তার এই বছরের হাতে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে হচ্ছে 83,333 টাকার পরিমাণ তার হাতে নগদ দাঁড়িয়েছে। তাহলে আমরা কিভাবে পূরণ করব দেখেন, এই যে ঘরটাতে দেখেন ক্লিক দেওয়া আছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে আপনি প্রথম ঘরটাতে সিলেক্ট করবেন না নোট, কারেন্সি, ব্যাংক কার্ড অ্যান্ড আদার ইকোনমিক ক্যাশ, ইলেকট্রনিক ক্যাশ, এটা সিলেক্ট করবেন না। ক্যাশ ইন হ্যান্ড এটাও সিলেক্ট করবেন না, আপনি সিলেক্ট করবেন একদম শেষেরটা আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স, আদার ডিপোজিট ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স। এই যে দেখেন নিচে লেখা আছে ক্যাশ ইন হ্যান্ড, এখন ব্যালেন্স অ্যামাউন্ট কত, ব্যালেন্স অ্যামাউন্ট দেখেন দেওয়া আছে 83,333 টাকা। ঠিক আছে, লিখলেন, এটা দ্বিতীয় বছর বিদায়। যদি প্রথম বছর হইতো তাহলে কিন্তু আপনি লিখতেন হলো আপনার 50,000 টাকা। ওই যে 3,35,500 থেকে আপনার খরচ 2,85,500 টাকা বিয়োগ করার পরে আপনার যে 50,000 টাকা দাঁড়াইছে ওইটা লিখতেন। যেহেতু এটা দ্বিতীয় বছর সেহেতু আমি হিসাব করে ক্যালকুলেট করে আপনাকে দেখিয়েছি যে 83,333 টাকা হচ্ছে আপনার এই বছরের আয়, হাতে নগদ, আর কি আয় না, হাতে নগদ। লাইবিলিটিস আপনার কি আছে, আপনি যেহেতু একজন বেসরকারি চাকরিজীবী মানুষ, আপনার কোনো লাইবিলিটিস নাই, এগুলো বাই ডিফল্টই দেখেন সিলেক্ট করা আছে। আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্স অর্থাৎ আপনার বাৎসরিক
জীবন ধারণের জন্য খরচ হয় 2,85,500 টাকা। ইনকাম শোন ইন দ্য রিটার্ন দেখেন 2,23,667 টাকা। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স 1,11,833 টাকা। এগুলো বাই ডিফল্ট এখানে ক্যালকুলেট করা হয়ে যাবে, এখানে থাকবে। আপনাকে যেখানে পূরণ করতে বলছি শুধু সেই জায়গাগুলোতেই আপনি পূরণ করবেন। করার পরে আপনি কিন্তু যে পেজটা এখন কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউতে যান নাই, একেবারে নিচে আপনি এসে দেখবেন, দেখেন আপনার গ্রস ওয়েলথ, এটা যদি আপনার প্রথম বছর হইতো আপনি দেখতেন 50,000 টাকা, যেহেতু আপনার দ্বিতীয় বছর ওই যে 83,333 টাকা দিয়েছিলেন ওইটাই আসছে এখানে। টোটাল লাইবিলিটিস আউটসাইড বিজনেস, আপনার অন্য বিজনেসে কোনো লাইবিলিটিস বা দায় নাই, দেখেন 0 টাকা। নেট ওয়েলথ, তাহলে আপনার নেট সম্পদের পরিমাণ কত? 83,333 টাকা। নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এই যে একটু আগে আপনি দিচ্ছেন, দেখেন নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ বিগত আয় বছরের আপনি যে করটি রিটার্ন দাখিল করেছিলেন সেখানে আপনার ইনকাম দাঁড়িয়েছিল 33,333 টাকা। একটু আগেই কিন্তু আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি। সেই 33,333 টাকা আপনি এই যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার ওই উপরের ঘরে দেবেন, এইখানে চলে আসবে, আপনাকে নতুন করে আর দিতে হবে না। তাহলে চেঞ্জ ইন নেট ওয়েলথ কত টাকা? দেখেন 50,000 টাকা, অর্থাৎ এই বছর আপনার 50,000 টাকা হাতে নগদ দাঁড়াইছে। আচ্ছা, তাহলে আদার ফান্ড আউটসাইড ডিউরিং ইনকাম ইয়ার কত টাকা? 2,85,500 টাকা। তাহলে 2,85,500 টাকা আর আপনার হাতে আছে 50,000 টাকা, তাহলে মোট কত দাঁড়াইলো? 3,35,500 টাকা। 3,35,500 টাকা। সোর্স অফ ফান্ড এটাও হচ্ছে আপনার 3,35,500 টাকা, অর্থাৎ টোটাল ফান্ড আউটফ্লো মানে পুরো টাকাটাই আপনার যে আউটফ্লো হয়ে গেল 3,35,500 টাকা, আর আপনার সোর্স অফ ফান্ডও ছিল 3,35,500 টাকা। দুটো ঘর বিয়োগ করলে দেখেন ডিফারেন্সের ঘর 0, প্রথম বছর হইলো এখানে 0 হবে। এই ডিফারেন্সের ঘর 0 থাকার মানেই হচ্ছে আপনার ক্যালকুলেশন ঠিক আছে। এটার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখেন এবার ট্যাক্স এবং হচ্ছে পেমেন্টের যে ঘরটা, এই যে পেজটাতে আসলো, এই পেজে আপনাকে কিছুই করার দরকার নাই। দেখেন এখানে বাই ডিফল্ট সব বসানো আছে। এখানে যে প্রথম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখেন এই যে দেওয়া আছে 2,23,667, এটা বাই ডিফল্ট যেভাবে আছে, আপনাকে কিছুই করতে হবে না, ঠিক আছে। দেখেন তার নিচের অংশে থাকবে এই যে এইগুলো 0,0,0,0 এই যে দেওয়া আছে, এগুলোতে আপনার কোনো কাজ নাই। এরপরে দেখেন কিছু অংশ দেওয়া আছে, এটাও 0,0 আছে। একদম নিচে দেখেন আপনি রিসেট ক্যালকুলেশন, আপনি ক্যালকুলেশন যদি আবার রিসেট করতে চান দরকার নাই, কারণ রিসেট করলেই আপনার পুরো ক্যালকুলেশন, আপনি রিসেট করবেনই কেন, আপনি তো সবকিছু দেওয়ার পরেই এইভাবে কিন্তু এটা সিলেক্ট হয়েছে। আর আছে সেভ, আপনি সেভে ক্লিক করলেন, দেখেন যেহেতু আপনার ডাটা ঠিক আছে কারণ ডিফারেন্স 0 দেখাইছে, তাহলে আপনি সেভ করলেন। সেভ করার পরে আপনার একেবারে নিচে এই যে দেখেন পেয়েবল, মানে আপনার গভর্নমেন্টের কোষাগারে অর্থাৎ সরকারি কোষাগারে কোনো টাকা দেওয়া লাগছে না, এই যে 0, যদি দেওয়া লাগতো এখানে সেই অ্যামাউন্টটা ক্যালকুলেট করে বের হয়ে যাইতো এবং পে নাও অংশটা থাকতো অন্য রঙের, এবং আপনি বিকাশের মাধ্যমে এই আপনার যত টাকা ট্যাক্স আসছে সেটা পরিশোধ করতে পারতেন। যেহেতু আপনার কোনো ট্যাক্স আসে নাই, আপনার কোনো পেয়েবল নাই, এই জন্য এটা 0। এবং পে নাও এটাও দেখেন একটা ইনভিজিবল বা একটা অন্য কালি, অ্যাশ কালারের কালি ধারণ করে আছে, অর্থাৎ আপনাকে কোনো টাকা দিতে হবে না। এখন আপনি কি চাচ্ছেন, দেখেন একদম নিচে আছে প্রসিড টু অনলাইন রিটার্ন। আপনি কি অনলাইন রিটার্ন তাহলে প্রসিড করতে চান? সব কিছু ঠিক আছে তাহলে তো অবশ্যই চাই। আপনি প্রসিড টু অনলাইন রিটার্নে সাবমিট করবেন, অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনার অনলাইন রিটার্নটি তৈরি হয়ে যাবে। আপনার অনলাইন এই যে জাতীয় রাজস্ব বোর্ড www.nbr.gov, এখানে আপনার রিটার্ন দাখিলের তারিখ দেখেন 19/9/2024 থাকবে। করদাতার নাম, যিনি কর প্রদান করছেন তার নাম, জাতীয় পরিচয়পত্র, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকবে, টিন নাম্বার থাকবে, ঠিক আছে। তিনি আবাসিক অর্থাৎ বাংলাদেশে আবাসিক নিবাসী কিনা বা অনিবাসী কিনা এই বিষয়গুলো থাকবে। তিনি নারী পুরুষ কিনা এই বিষয়টা থাকবে, প্রতিবন্ধী কিনা এটা থাকবে, তার জন্ম তারিখ থাকবে, সব তথ্য, তার ব্যক্তিগত তথ্যগুলো এখানে থাকবে। সব তথ্য এখানে দেখার পরে এই পেজে আপনার কোনো কাজ নাই, আপনি একদম শেষে চলে আসবেন। ওই যে নিচে দেখেন আপনার একদম দেওয়া আছে সাবমিট রিটার্ন, অর্থাৎ আপনি রিটার্ন সাবমিট করার জন্য প্রস্তুত। এবার আপনি সাবমিট রিটার্নে ক্লিক করবেন। সাবমিট রিটার্ন যখনই আপনি ক্লিক করবেন
তখন আপনার সামনে এরকম পেজ চলে আসবে ই রিটার্নে। কি আসবে? ডিয়ার অমুক, আপনার নাম লেখা থাকবে একদম প্রথমে, দেখেন ডিয়ার অমুক, কংগ্রাচুলেশনস, ইয়োর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল, রেফারেন্স নাম্বার এত, উই অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম অ্যান্ড ইফোর্ট ইন সাবমিটিং রিটার্ন অনলাইন। আপনি অনলাইনে রিটার্ন দেওয়ার কারণে আপনার সময় এবং এই যে আপনার চেষ্টা, এটাকে তারা প্রশংসা করেছে। ওয়ান্ট টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, অর্থাৎ তারা যে এই যে রিটার্নটা যে রিসিভ করেছে এটার প্রাপ্তি স্বীকার আপনি দেখতে চান বা ডাউনলোড করতে চান, তাহলে এই যে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট যে কালারটা হয়ে আছে নীল রঙের, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এইরকম একটা পেজ আসবে আপনার সামনে। দেখেন আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকার প্রত্যয়নপত্র, ডান দিকে উপরে আপনার নাম আর আপনার জাতীয় পরিচয়পত্র দেওয়া ছবি থাকবে, করদাতার নাম থাকবে, জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকবে, আপনার টিন নাম্বার থাকবে, আপনার সার্কেল থাকবে, কোন সার্কেলে আপনি দিচ্ছেন। দেখেন 005 ফুলতলা, কর অঞ্চল খুলনা, আপনার মোট আয় 2,23,667, মোট পরিশোধিত কর 0, যেহেতু আপনি শূন্য রিটার্ন দাখিল করেছেন। আপনার রিটার্ন রেজিস্ট্রেশনের ক্রমিক নাম্বার দেওয়া থাকবে এবং হচ্ছে রিটার্ন দাখিলের তারিখ থাকবে, এবং আপনার নিচে এখানে কিউআরএল কোড থাকবে, আপনি স্ক্যান করলেই আপনাকে এই পেজটাতে নিয়ে যাবে। অফিসের সিলমোহর আর রিটার্ন গ্রহণকারী কর্মকর্তার স্বাক্ষর ও সিল প্রয়োজন নাই, যেহেতু এটা একটা সিস্টেম জেনারেটেড কপি, এখানে থাকবেও না এই বিষয়গুলো। এই পেজটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। দেখেন আমি নিচে ডাউনলোডে এই যে গোল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করার পরে আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে প্রিন্টও করতে পারেন, আবার আপনি চাইলে আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। একইভাবে ধরেন আপনি রিটার্ন দাখিল করে ব্যস্ততার কারণে কোনো কারণে বের হয়ে গেলেন, কিন্তু আপনি তো আপনার এই ই রিটার্ন সাইডে ঢুকতে পারবেন, কারণ আপনার কাছে টিন নাম্বার আছে, আপনার কাছে পাসওয়ার্ড আছে। আপনি আবার এটাতে প্রবেশ করে আপনার যে বাম দিকে ট্যাক্স রেকর্ড আছে, এই ট্যাক্স রেকর্ড থেকে আপনি আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এক্সপ্রেস সার্টিফিকেট, পিএসআর ভেরিফিকেশন রিকোয়েস্ট, এটা দিতে পারবেন। সার্টিফিকেট, এখান থেকে আপনি যে ট্যাক্স আপনি রিটার্ন দাখিল করেছেন সেজন্য আপনি এই ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট দাখিল করতে পারবেন। ট্যাক্স রিটার্নের সার্টিফিকেট এখন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি যদি সঞ্চয়পত্র কিনতে যান বা ব্যাংকে যদি দাখিল করতে যান, আগে শুধু টিন সার্টিফিকেট অর্থাৎ আপনার 12 ডিজিটের যে টিন সার্টিফিকেট এটা দাখিল করলেই কাজ হইতো, কিন্তু এখন আর 12 ডিজিটের টিন সার্টিফিকেট দাখিল করলে হয় না। আপনি যে বছর শেষে আপনার আয় বছর শেষে আপনি কর বর্ষে যে আপনি রিটার্ন দাখিল করেছেন তার সনদপত্র দিতে হয়। তার সনদপত্রটা আপনি এখান থেকে অনলাইনে যে কোনো সময়, বছরের যে কোনো সময় আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। আপনি অ্যাকনলেজমেন্ট স্লিপটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, এবং আপনার পুরো ডিটেলসের যে রিটার্ন আপনি কোন খাতে কত আয় দিয়েছেন এইটা দরকার হবে আবার আগামী বছর, কারণ আগামী বছর আপনাকে দেখতে হবে আপনার হাতে নগদ এই বছরে কত টাকা ছিল, সেটা দেখার জন্য কিন্তু আপনাকে এই রিটার্নে আবার ঢুকতে হবে আগামী বছর। তাহলে এখানে রিটার্নের এই যে এই অংশ থেকে আপনি ঢুকে দেখতে পারবেন যে গত বছর আপনার হাতে নগদের পরিমাণ কত টাকা ছিল। এই হলো আপনার, যদি আপনি বেসরকারি চাকুরিজীবী হন এবং আপনার যদি 12 ডিজিটের টিন নাম্বার থাকে, আপনার যদি ই রিটার্নে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে, আপনি কোনো ঝামেলা ছাড়াই আপনি 0 রিটার্ন দাখিল করতে পারবেন প্রথম বছর, এবং তার পরের বছরগুলোতেই এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে ব্যাংকে যে লাইনে দাঁড়াতে হবে না, আপনি কর অফিসে কোনো দালাল বা কাউকে ধরতে হবে না। আপনি একেবারে ঘরে বসে নিঃসংকোচে আপনি বিনা পয়সায় আপনার 0 রিটার্নটি দাখিল করতে পারবেন। ধন্যবাদ।